All right, students. So welcome back to the platform of Biological Code. আমি মোহাম্মদ সালাউদ্দিন, তোমাদের জুলজি মেন্টর। তো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11 এর কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারের লেকচার 11 করব। তো তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে আমাদের আজকের টপিক হচ্ছে গোনাডস। তো গোনাডস কি? তোমাদের মধ্যে যদি কাউকে আমি প্রশ্ন করি যে গোনাডস কি, তো অনেকে ভাবনা চিন্তায় পড়ে যাবে, তাই তো গোনাডস কি, আচ্ছা গোনাডস। এত ভাবনা চিন্তা করার পর কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা অ্যান্সার দেবে যে দাদা গোনাডস হচ্ছে আমাদের শরীরের সেই পার্ট যে কি করে গ্যামেট গঠন করে। খুব ভালো কথা, কিন্তু গোনাডস কি শুধু গ্যামেট গঠন করে থেমে যায়? মানে গোনাডস এর কাজ কি শুধু এতটুকুই যে গ্যামেট গঠন করলো বাস? হ্যাঁ, গোনাডস এর মেন কাজ হচ্ছে গ্যামেট গঠন করা, ঠিকই আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গেও গোনাডস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হরমোন প্রোডাকশনে। মানে আমাদের শরীর তাকে একটা কি দিয়েছে, এন্ডোক্রাইন রোলও তাকে দিয়েছে। তো সবাই যেমন মোটামুটি হরমোন উৎপন্ন করছে, তোমাকেও করতে হবে। তাহলে গোনাডস এর আমরা আজকে নতুন একটা কাজ দেখলাম, কি হরমোন প্রোডাকশন। তো লেটস সি গোনাডস কি কি হরমোন প্রোডাকশন করে এবং তাদের কাজ। তো চলো আজকে লেকচার শুরু করা যাক। তো আমরা দেখলাম গোনাড কি করছে, দু ধরনের কাজ করছে। একটা যে কি করলো গোনাডস, প্রথমত সে কি করছে, গ্যামেট তৈরি করছে, গ্যামেট ফর্মেশন। এবং তার দ্বিতীয় কাজ আমরা দেখলাম হচ্ছে কি হরমোন প্রোডাকশন। তো এই যে পার্ট গ্যামেট ফর্মেশনের যে পার্টটা, ওটা আমরা ক্লাস 12 এ গিয়ে দেখবো হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারে। এবং ইয়েস, আই উইল বি টিচ ইউ ইন ক্লাস 12 হিউম্যান রিপ্রোডাকশন, ঠিক আছে? কিন্তু আমাদেরকে ক্লাস 11 এ জানতে হবে সেটা হচ্ছে কি হরমোন প্রোডাকশনের গোনাডস এর ভূমিকা। তো আমরা তো জানি যে আমাদের যে মেল মানে পুরুষদের দেহে যে গোনাডস থাকে, সেই গোনাডস হচ্ছে কি টেস্টিস। এবং মহিলাদের দেহের যে গোনাডস সেটা হচ্ছে কি ওভারিস। এটা আমরা ক্লাস 10 থেকে জানি, অনেকে তার আগে থেকে হয়তো জানতে পারে। এবার টেস্টিস কি করে, টেস্টিস এক ধরনের হরমোন তৈরি করে যার নাম হচ্ছে কি টেস্টোস্টেরন। এটা এক প্রকারের অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোমিন হচ্ছে মেল, যেহেতু পুরুষদের দেহ থেকে এটা তৈরি হয় তাহলে হচ্ছে এটা অ্যান্ড্রোজেন, ঠিক আছে? তো আমরা দেখলাম কি যে পুরুষদের যে গোনাডস টেস্টিস, সেই টেস্টিস থেকে কি তৈরি হলো, টেস্টোস্টেরন হরমোন তৈরি হলো, ঠিক আছে? এবং ফিমেলদের কিন্তু এখানে দু ধরনের হরমোন তৈরি হয়। একটা হচ্ছে ইস্ট্রোজেন এবং আরেকটা হচ্ছে প্রোজেস্টেরন। এই দুটো হরমোন তৈরি হয়, ঠিক আছে? তো টেস্টোস্টেরন হরমোন তৈরি করছে, ঠিকই আছে, কিন্তু টেস্টিসের কোন পার্ট এই হরমোনটা তৈরি করছে সেটা আমরা আবার দেখবো, ঠিক আছে? তো চলো প্রথমে টেস্টোস্টেরন দিয়ে শুরু হোক। তো কি বললাম যে পুরুষের যে টেস্টিস, সেই টেস্টিস কি করলো,
টেস্টোস্টেরন হরমোন তৈরি করলো, ঠিক আছে। এবার দেখো এবার টেস্টেস তো তৈরি করছে, কিন্তু টেস্টেসের কোনো একটা পার্ট থেকে তৈরি হচ্ছে, পুরো টেস্টেস তো ইনভলভ থাকছে না। দেখো আমাদের প্রত্যেক অঙ্গের একটা কি আছে, একটা ইউনিট আছে। যেমন আমি যদি লাংস এর ইউনিট ধরি অ্যালভিওলাই, কিডনির যদি ইউনিট ধরি নেফ্রন, পুরো বডির আমাদের ইউনিট কি সেল, তাই তো। তো টেস্টেসের একটা ইউনিট হচ্ছে কি সেমিনিফেরাস টিবিউল, কিন্তু সেমিনিফেরাস টিবিউল কিন্তু এই হরমোন তৈরি করে না। তো করে কে? সেমিনিফেরাস টিবিউলের আশেপাশে একটা স্পেস থাকে, মানে কেমন বলছি, ধরে নাও এটা একটা সেমিনিফেরাস টিবিউল এবং এইটা একটা সেমিনিফেরাস টিবিউল, এখানে আরো আছে ধরে নাও আশেপাশে। তো এই যে সেমিনিফেরাস টিবিউল গুলোর এই ফাঁকা যে অংশটা, এই যে এখানে এক ধরনের ফ্লুইড থাকে হবে, এবং এই যে ফ্লুইডটা থাকছে বা আমাদের যে সেমিনিফেরাস টিউবিউল গুলির মধ্যে যে স্পেস থাকছে, সেই স্পেসটাকে বলা হয় কি ইন্টারস্টিসিয়াল স্পেস। এবং এর মধ্যে কি থাকে, কিছু কিছু সেলও প্রেজেন্ট থাকে, এরকম করে কিছু কিছু সেল প্রেজেন্ট থাকে। এই সেলগুলোকে বলা হয় কি ইন্টারস্টিসিয়াল সেল। যেহেতু ইন্টারস্টিসিয়াল স্পেসের মধ্যে এই সেলগুলো আছে, তাই তাদের নাম হচ্ছে কি ইন্টারস্টিসিয়াল সেল। এই সেলগুলো কি করছে, টেস্টোস্টেরন হরমোন তৈরি করছে, ঠিক আছে। এটা কি হলো, ইন্টারস্টিসিয়াল সেল কিছু হরমোন তৈরি করছে, টেস্টোস্টেরন হরমোন তৈরি করছে, ঠিক আছে। ইন্টারস্টিসিয়াল যে সেল আছে এটাকে কিন্তু আরেকটা নামেও ডাকা হয়, তার নাম হচ্ছে কি লেডিক সেল। লেডিক সেল, এর দুটো নাম আছে, হ্যাঁ, ইন্টারস্টিসিয়াল সেল বা লেডিক সেল। তো প্রশ্ন দেবে এটাই যে টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে খরিত হয়। এবার যেটা অপশন থাকবে, যদি ইন্টারস্টিসিয়াল সেল দেয় তো ওটাই ঠিক, যদি লেডিক সেল দেয় তাও ঠিক আছে, ঠিক আছে। তো এবার আমরা দেখবো যে পুরুষ দেহে মেল দেহে তো এই টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা কতটুকু, মানে কি কি কাজ করে, ঠিক আছে। তো চলো দেখি। তো এই যে টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরন কিন্তু আমাদের দেহে দুটো জিনিস করছে। একটা তো করে আমাদের যে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। আর সেকেন্ডারি আমাদের সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। দুই ধরনের কাজ করছে এটা। কি হচ্ছে, একটা তো আমাদের প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারের কাজ করছে, এবং আরেকটা কাজ করছে কি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যে আমাদের প্রকাশ পায় সেটাতেও ইনভলভ থাকছে। এর প্রাইমারি কি, দেখো প্রাইমারি হচ্ছে সেই কাজটাই, মানে আমাদের মেন কাজ, যেটা হচ্ছে কি গ্যামেট ফর্মেশন। গ্যামেট ফর্মেশনটা কি করছে, মেন কাজ। তো আমরা প্রথমে বললাম কি যে গোনাডস কি করছে, গ্যামেট ফর্মেশন করছে, কিন্তু তার যে গ্যামেট ফর্মেশনটা হচ্ছে তাদের সাহায্য করছে কে, এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু কি করছে, সাহায্য করছে, ক্লিয়ার। তো গ্যামেট ফর্মেশন মানে কি, আমাদের পুরুষদের গ্যামেট কোনটা, স্পার্ম, এই তো স্পার্ম। এবং স্পার্মের যে ফর্মেশন হওয়া একে বলা হয় কি স্পারমাটোজেনেসিস। এটা হচ্ছে কি স্পারমাটোজেনেসিস,
ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি যে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারের মধ্যে যেটা আমাদের প্রকাশ পায় সেটা হচ্ছে গ্যামেট ফর্মেশন, মানে আমাদের পুরুষ দেহে স্পার্ম তৈরি হওয়া, এবং স্পার্মের ফর্মেশনকে বলা হচ্ছে কি স্পার্মাটোজেনেসিস। এই সম্বন্ধে আমরা আরো বিস্তারিত জানবো ক্লাস 12 এর হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারে। এবার আমরা দেখব যে টেস্টোস্টেরন পুরুষ দেহের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকে কি কি ভূমিকা পালন করছে। তো দেখো, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের গলার যে ভয়েস ছিল কত সুন্দর ছিল, মিষ্টি ছিল, পুরুষ এবং স্ত্রী উভয়ই, ঠিক আছে, যখন আমরা বাচ্চা শিশু ছিলাম তখন। কিন্তু এখন যখন আমরা বড় হয়েছি আমাদের গলার ভয়েসটা পুরুষদের ক্ষেত্রে একটু মোটা হয়েছে, হোর্স হয়ে পড়েছে, ঠিক আছে। তারপরে এই সময় এসে কি হয়, দাড়ি, গোফ ইত্যাদি বড় বড় হতে থাকে, প্রকাশ পেতে থাকে। তারপরে পেশি পেশি বড় হয়, ছাতি চওড়া হয়, এবং পুরুষদের ক্ষেত্রে কি হয় যে নিচের দিকটা ন্যারো হয়, আমাদের নিচের দিকটা ন্যারো হয় এবং ছাতি চড়া হয়, এদিকে ব্রড মাস্কুলার হয়। তারপরে আরো দেখা যায় কি ডেভেলপমেন্ট অফ জেনাইটাল, মানে পেনিসের ডেভেলপমেন্ট দেখা যায়। তারপরে যে আমাদের যে গোনাড সেগুলোরও ডেভেলপমেন্ট হতে থাকে। পিবিক অঞ্চলে হেয়ার দেখা যায়। তারপরে এই টাইমে আমরা বেশি একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়ি। এই তুই আমাকে এই কথাটা কি করে বলে দিলি, এই তোকে মেরে দেবো, বাস একটু রেগে যাই আমরা, অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। তারপরে আর কি হয়, অ্যাকনের প্রবলেম দেখা যায়। সব থেকে বেশি তুমি ধরে নাও খুব সুন্দর ডায়েট ফলো করছো, খুব সুন্দর খাবার মেনটেন করে চলছো, জল খাচ্ছ নিয়মিত, খুব সুন্দর তোমার লাইফ মেনটেন করছো তুমি, কিন্তু তার ফলেও দেখা যাচ্ছে যে তোমার যে মুখে পিম্পল, ব্রন এগুলো বার হচ্ছে, তাই তো। তো ওটা কেন হচ্ছে? টেস্টোস্টেরনের জন্য। এছাড়াও কি হয়, এইটা বেসিক্যালি যখন ক্লাস 8-10 না, মোটামুটি 8 থেকে এখন শুরু হয়ে যায়। এখন আমরা শুরু হয় 8 থেকে শুরু হয় একটা যে অপোজিট জেন্ডারের প্রতি একটা যে লাইকিং, ভাই দেখ ওই মেয়েটা দেখতে কত সুন্দর, তাই না, এরকম একটা লাইকিং চালু হয়ে যায় অপোজিট জেন্ডারের প্রতি। তো এটা কেন হচ্ছে? টেস্টোস্টেরনের জন্য। এটা আমাদের কোনো দোষ নেই, এই এত কিছু কাজ কি করছে, টেস্টোস্টেরন হরমোন তৈরি করছে, ঠিক আছে, যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার করতে সাহায্য করছে মেলের দেহকে টেস্টোস্টেরন, ঠিক আছে। তো আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, যদি টেস্টোস্টেরন শরীরে আমাদের কম হয়ে যায় তাহলে যে কাজ সে করছে সেগুলো হবে না। আমরা এগুলো আলোচনা করবো ডিসঅর্ডারে। তাহলে আমরা কি দেখলাম যে টেস্টোস্টেরন প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকে যেটা ভূমিকা পালন করছে কি, গ্যামেট ফর্মেশনটা হচ্ছে মেন কাজ, মানে আমাদের পুরুষদের দেহে স্পার্মের প্রোডাকশন, মানে কি স্পার্মাটোজেনেসিসটা করতে সাহায্য করছে। এবং আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক কি, যেমন আমাদের ফেশিয়াল হেয়ার গ্রোথ, হোর্স ভয়েস, ব্রড মাস্কুলার, একটু অ্যাগ্রেসিভ টাইপের, পিবিক অঞ্চলে হেয়ার আসা, হ্যাঁ, তারপরে অ্যাগ্রেসিভ হয়ে পড়া বললাম, লাইকিং টু অপোজিট জেন্ডার, অ্যাকনে প্রবলেম ইত্যাদি কিন্তু হয়, ঠিক আছে, এটা পুরুষদের দেহে। এবার আমরা দেখবো যে আমরা যা প্রথমে পড়ছিলাম ওভারিয়ান হরমোন, এবার আমরা এটা স্টার্ট করব। সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস ভালো কি, যদি কারো শরীরে টেস্টোস্টেরনটা বেশি মাত্রায় থাকে তাহলে তার ওই যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন যে ভাবটা, এগুলো কিন্তু হয় না। তাহলে কি হচ্ছে, টেস্টোস্টেরন যদি কারো হাই থাকে তাহলে কি হয়, আর যে অ্যাংজাইটি এন্ড তার সঙ্গে সঙ্গে কি ডিপ্রেশন, এই দুটোই কিন্তু কি থাকে, লো থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা কিন্তু তোমরা মনে রাখবা। তো এটা খুব একটা ভালো জিনিস। অ্যাংজাইটি এবং ডিপ্রেশন কি হচ্ছে, টেস্টোস্টেরন হাই থাকলে এই দুটোই কম থাকছে আমাদের পুরুষদের দেহে, ঠিক আছে। চলো এরপর আমরা দেখবো ওভারিয়ান হরমোন। ওভারিয়ান হরমোনের মধ্যে আমরা কি দেখছিলাম, দুটো হরমোন ছিল, তাই তো। কি কি ছিল, একটা ছিল ইস্ট্রোজেন আর একটা ছিল কি প্রোজেস্টেরন।
ঠিক আছে, তো লেটস সি ওভারিয়ান হরমোন ওভারিয়ান হরমোনের মধ্যে কি কি ছিল বললাম? একটা ছিল ইস্ট্রোজেন এবং আর একটা ছিল প্রোজেস্টেরন। তো প্রথমে ইস্ট্রোজেনের কথাতে আসি। ইস্ট্রোজেন কি করছে? প্রথমত মহিলাদের যে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক সেটা প্রকাশ পাওয়াতে সাহায্য করছে এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ডারিও। প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক মানে কি? মহিলাদের দেহে যে গ্যামেট ফর্মেশন, সে গ্যামেট ফর্মেশনে ইনভলভ থাকছে কে? ইস্ট্রোজেন। ঠিক আছে, তার মানে কি হচ্ছে? গ্যামেটের ফর্মেশন মানে কি? ওভাম তৈরি হওয়া, অর্থাৎ ডিম্বাণু তৈরি করা। ঠিক আছে, পুরুষের দেহে শুক্রাণু তৈরি করা এবং মহিলাদের দেহে কি? ডিম্বাণু তৈরি করা। এবং ওভামের ফর্মেশনকে বলা হয় ওজেনেসিস। ঠিক আছে, কি বলা হয়? ও জেনেসিস। আমরা ক্লাস 12-এ আবার পড়বো, নতুন করে চাপ নেই। যদি কারো মনে রাখতে প্রবলেম হয় তো খুব মনে রাখার দরকার নেই এই বিষয়, এখন আমি শুধু মুখে এনে বলে দিচ্ছি যে কি তাহলে। এবং সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক হচ্ছে মেয়েদের গলার পাতলা হয়ে যাওয়া, তারপরে ব্রিস্টের ডেভেলপমেন্ট হবে, তারপরে পিউবার্টি টাইমে তাদের মেনস্ট্রুয়াল সাইকেল চালু হয়ে যাবে, এরকম কিছু কিছু তাদের ক্যারেক্টারিস্টিক দেখা দেবে। এবং তাদের ক্ষেত্রে তো হেয়ার গ্রোথ হয় না, ফেশিয়াল হেয়ার গ্রোথ লক্ষ্য হয় না অতটা, খুব হালকা হয়তো হয়, অনেকের হয়ও না। ঠিক আছে, তো এই কি করছে? ইস্ট্রোজেন এতগুলো কাজ করছে। প্রথমত তাদের গ্যামেট ফর্মেশন করছে মহিলাদের দেহে, আর কি করছে? সেকেন্ডার তাদের যে ক্যারেক্টারিস্টিক প্রকাশ পাওয়াতে সাহায্য করছে ইস্ট্রোজেন। ঠিক আছে, এবং যেটা প্রথম কথা যে ডিম্বাণুর কোন অংশ থেকে, যেটা আমি এখনো বলিনি, ডিম্বাণুর কোন অংশ থেকে ইস্ট্রোজেন তৈরি হলো। ঠিক আছে, তো ইস্ট্রোজেন তৈরি করে আমাদের ওভারিয়ান ফলিকল। ওভারিয়ান ফলিকল কি করছে? ইস্ট্রোজেন তৈরি করতে সাহায্য করছে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওভারিয়ান ফলিকল বা যাকে গ্রাফিয়ান ফলিকল বলে, সেই গ্রাফিয়ান ফলিকল বা ওভারিয়ান ফলিকল কি করছে? ইস্ট্রোজেন তৈরি করতে সাহায্য করছে। আর এবার দেখবো আমরা প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন তৈরি করে কর্পাস লিউটিয়াম। কি তৈরি করছে? কর্পাস লিউটিয়াম তৈরি করছে। মানে ব্যাপারটা কি হয় দেখো, যদি এটাকে আমরা পুরোটা ডিমের সঙ্গে তুলনা করি, সাপোজ ধরো এটা হচ্ছে একটা ডিম, এটা জিজ্ঞেস করো না কমেন্টে যে এটা কিসের ডিম। ধরে নাও মুরগি বা হোক বা হাঁসের হোক বা যে কোনো জিনিসেরই হোক ডিম। এবার ডিমের ভিতরে কি থাকে? কুসুম থাকে। তো মেয়েদের যে ওভাম তৈরি হয়, সেই ওভামটা মানে এইটা একটা ওভাম, ধরে নাও এটা পুরোটা ওটা ওভাম, ভিতরে এটা থাকে মেন ওভাম, এবং ওভামটাকেই পুরোটা একটা কি আবরণ নিয়ে ঢেকে থাকছি আমরা, পুরোটা ওভাম। তো এই যে ওভামটা, এটা কার ভিতরে লালিত পালিত হচ্ছে? গ্রাফিয়ান ফলিকলের ভিতরে লালিত পালিত হচ্ছে। এটা ধরুন একটা গ্রাফিয়ান ফলিকল, সেই গ্রাফিয়ান ফলিকলের ভিতরে কি হচ্ছে? এই ওভামটা বড় হয়, মানে ওভামের ডেভেলপমেন্ট ঘটে। তো ওভারিয়ান ফলিকল মানে কি? where ovum is developed, মানে ওভারিয়ান ফলিকল কি? যেখানে ওভামটা ডেভেলপমেন্ট ঘটে। ঠিক আছে, সেটা হচ্ছে ওভারিয়ান ফলিকল।
তো ওভারিয়ান ফলিকলের মধ্যে যখন ওভামটা থাকে প্রেজেন্ট থাকে, তখন ওভারিয়ান ফলিকল কি করছে, ইস্ট্রোজেন তৈরি করে। কিন্তু যখন তার মধ্যে থেকে এই ডিমটা বেরিয়ে যায়, মানে ওভামটা বেরিয়ে যায়, তারপরে তার যে এই বাকি যে অংশটা পড়ে থাকে, এই অংশটা তখন নাম কিন্তু আর ওভারিয়ান ফলিকল থাকে না, তখন ওই নামটাই চেঞ্জ হয়ে কি হয়, কর্পাস লিউটেম হয়। এবং তারপরে ওই কর্পাস লিউটেম কি করছে, প্রোজেস্টেরন হরমোন তৈরি করতে সাহায্য করছে। যদি ক্লিয়ার না হয় তো আরেকবার বলছি, ডিম্বাণু যখন প্রথম তৈরি হয় তখন তার ডেভেলপমেন্ট ধীরে ধীরে, তার যে বড় হওয়া, সে কি করে, ওভারিয়ান ফলিকল করে, এবং ওভারিয়ান ফলিকলের ভিতরেই কিন্তু ওভামটা বড় হয়। এবং সেই সময় ইস্ট্রোজেন কি করছে, মানে ইস্ট্রোজেন ক্ষরণ করছে কে, এই ওভারিয়ান ফলিকল। ক্লিয়ার? এবার যখন ওভামটা গ্রাফেন ফলিকল বা ওভারিয়ান ফলিকল থেকে বেরিয়ে যায়, তারপর তাদের এই যে রাপচার যে অংশটা পড়ে থাকে, মানে ফাঁকা যে অংশটা পড়ে থাকে, নিচে যায়। তারপরে তো ওই যে অংশটা ওভাম বার হওয়ার পর তার নাম হয়ে যায় কি, কর্পাস লিউটিয়াম। মানে যা নামটা আমরা বলছিলাম ওভারিয়ান ফলিকল, সে নাম কিন্তু ওভারিয়ান ফলিকল আর থাকে না, সে নামটা হয়ে যায় কর্পাস লিউটিয়াম। এবং ওই কর্পাস লিউটিয়ামে প্রোজেস্টেরন ক্ষরণ করে। আই হোপ এবার তোমরা ক্লিয়ার হয়েছ। তো কর্পাস লিউটিয়াম ক্ষরণ করলো প্রোজেস্টেরন, ভালো কথা। এই দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, যে ওভারিয়ান ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল ইস্ট্রোজেন তৈরি করলো, কর্পাস লিউটিয়াম তৈরি করছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনকে বলা হয় কি, একে বলা হয় প্রেগন্যান্সি মেইনটেনিং হরমোন। কেন বলা হয়, এবার হচ্ছে মেন প্রশ্নটা, যে হ্যাঁ প্রেগন্যান্সি মেইনটেনিং হরমোন মানছি, কিন্তু বলা হয় কেন? কারণটা হচ্ছে এটাই, যে প্রোজেস্টেরন কি করে, যখন একটা মহিলা প্রেগনেন্ট অবস্থায় থাকে, তখন তার তো কি হলো, ওভামের সঙ্গে স্পার্মের মিলন ঘটেছে, ফার্টিলাইজেশন হয়েছে, এরপরে ধীরে ধীরে সেখান থেকে মুরলা, ব্রাস্টুলা এইভাবে একটা পূর্ণাঙ্গ একটা বেবি তৈরি হবে ধীরে ধীরে। কিন্তু ওই ছোট্ট একটা পেটের মধ্যে বা ছোট্ট জায়গার মধ্যে এত বড় একটা বেবিকে ধারণ করে রাখার ক্ষমতা তো থাকতে হবে, কি তাই তো? তো ওভাম কি করে, যাতে ওই বেবিটাকে মায়ের যে পেট ধারণ করে যাতে রাখতে পারে, তার জন্য প্রোজেস্টেরন কি করে, সব সময় ওই ইউটেরাইন যে ওয়ালটাকে সে ঠিক করতে থাকে। যত বেশি ধীরে ধীরে ভ্রূণটা বড় হয়, তত কি করে প্রোজেস্টেরন বেশি বেশি করে ক্ষরণ হয়, এবং ওই যে ইউটেরাইন যে ওয়ালটাকে সে ঠিক করতে থাকে, যাতে বেবিটা বড় হলে মায়ের পেট যেন ওই বেবিটাকে ধারণ করে রাখার ক্ষমতা পায়। এবার যদি কোনো সময় প্রেগনেন্সির টাইমে যদি প্রোজেস্টেরন ক্ষরণ কমে যায়, তাহলে কিন্তু অ্যাবর্শন হয়ে যাবে, মানে ওই বাচ্চাটা কিন্তু অ্যাবর্শন হয়ে মারা যাবে মায়ের পেটে। তাই এই টাইমে, প্রেগনেন্সি টাইমে কিন্তু প্রোজেস্টেরনের অতিরিক্ত ক্ষরণ হওয়াটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। মানে অতিরিক্ত একদম ক্ষরণ হলে হবে না, একটা মডারেট পরিমাণের একটা ক্ষরণ, যতটুকু প্রয়োজন সেই ক্ষরণটা কিন্তু হতে হবে, না হলে কিন্তু বাচ্চার অ্যাবর্শন হয়ে যাবে। ঠিক আছে? তাই এটা হচ্ছে কি প্রেগনেন্সি মেইনটেনিং হরমোন। কারণ যে ভ্রূণটা তৈরি হচ্ছে মায়ের পেটে, তাকে তো জায়গা দিতে হবে, তাকে তো ওই ইউটেরাইন ওয়ালের মধ্যেই থাকার একটা জায়গা করে দিতে হবে, যাতে ইউটেরাইন ওয়ালটা ওই বাচ্চাটাকে ধারণ করে রাখতে পারে। তাই জন্য তাকে সেরকম শক্তিও দিতে হবে। তাই কি করছে, ইউটেরাইন ওয়ালটাকে সে ঠিক করতে থাকে। ঠিক আছে? কি হচ্ছে, থিকিং ইউটেরাইন ওয়াল। এবার যদি আরো বিস্তারিত বলতে যাও যে কোন ইউটেরাইন ওয়ালটা, তাহলে তার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের যে ওয়াল থাকে, সেই ওয়ালটাকে সে কি করে, ঠিক করতে থাকে, পুরো করতে থাকে। ঠিক আছে? আর সে কি কাজ করে, আমরা এতদিন ধরে পড়েছিলাম যে দুগ্ধের উৎপন্ন করছিল কে, মানে মিল্কের প্রোডাকশন করছিল প্রোল্যাকটিন, এবং তার ক্ষরণ করছিল অক্সিটোসিন। কিন্তু যেখানে মিল্কটা তৈরি হবে, যে মেমারি লোবস গুলো, সেই মেমারি লোবস এর ডেভেলপমেন্টটা ঘটাবে কে, সেটাও করবে কে, এই প্রোজেস্টেরন।
যখন মেমোরি লস গুলো ডেভেলপমেন্ট হয় কোন টাইমে, বেশিরভাগই যখন একটা মহিলা কি আছে প্রেগনেন্ট হয়ে আছে, এবার ওই বাচ্চাটা যখন বড় হবে তাকে তো মায়ের দুগ্ধ পান করাতে হবে। তাই প্রজেস্টেরন কি করে প্রেগনেন্সির টাইমে তার মেমোরি লোবস গুলোকে, মানে ওই মহিলার যে মেমোরি লোবস থাকে সেই মেমোরি লোবস গুলোকে ডেভেলপমেন্ট কিন্তু ঘটাতে থাকে। তাহলে এত কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করছে প্রজেস্টেরন। ঠিক আছে, একটা নতুন একটা বাচ্চাকে পৃথিবীতে আনতে কিন্তু প্রজেস্টেরনের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আর কি করলো, ডেভেলপমেন্ট অফ মেমোরি লোবস। তাহলে এত গুরুত্বপূর্ণ কাজ করছে আমাদের প্রজেস্টেরন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি ইস্ট্রোজেন তৈরি করছে কে, ওভারিয়ান ফলিকল, এবং প্রজেস্টেরন তৈরি করছে কে, কর্পাস লিউটিয়াম। ইস্ট্রোজেন মহিলাদের প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক কে প্রকাশ পাওয়াতে সাহায্য করছে, এবং কি কি সেগুলো তোমরা জানতে পেরে গেছো অলরেডি। প্রজেস্টেরন কি করছে, প্রেগন্যান্সি মেইনটেনিং হরমোন। একটা মহিলার প্রেগন্যান্সি টাইমে কিন্তু এই হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি না হরণ হয় তাহলে বললাম বাচ্চার অ্যাবর্শন হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কি করছে ওই মহিলা, মানে যে প্রেগনেন্ট হয়ে যায় সেই মহিলারই কি করছে মেমোরি লোবস গুলো ডেভেলপমেন্ট করাচ্ছে। আমরা পড়েছিলাম কি প্রোল্যাকটিন, মিল্ক প্রোডাকশন হরমোন, মিল্ক রিলিজিং হরমোন হচ্ছে অক্সিটোসিন, কিন্তু যেখান থেকে মিল্কটা তৈরি হবে সেই জায়গাটা ডেভেলপমেন্ট ঘটাচ্ছে কে, অর্থাৎ মেমোরি লোবস এর ডেভেলপমেন্ট ঘটাচ্ছে কে, প্রজেস্টেরন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের লেকচার। গোনাডস আমরা কমপ্লিট করে ফেললাম। প্রায় হিউম্যান রিপ্রোডাকশনের মোটামুটি ধরে নাও অনেকখানি কি হলো, মোটামুটি 30% তো হয়ে গেল মোটামুটি হিউম্যান রিপ্রোডাকশনের। এবার আমাদেরকে আরো ডিপলি জানতে হবে ক্লাস 12-এ যখন আমরা পড়বো হিউম্যান রিপ্রোডাকশনে, সেখানে আমরা গ্যামেট ফর্মেশনটাই আরো ডিপ ভাবে পড়বো। তো ক্লাস 11-এর জন্য এতটুকু আজকের লেকচারে গোনাডস আমাদের কমপ্লিট করলাম। যদি আজকের লেকচার তোমাদেরকে ভালো লাগলো তো অবশ্যই অবশ্যই আমাকে একটা লাইক দেবে, এতে আমারও ভিডিও করতে আগ্রহ বাড়বে। এবং যদি আজকের লেকচারে তোমাদের কোনো প্রবলেম থাকে কোনো একটা জায়গাতে, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। যদি ভিডিও কমেন্ট বক্সেও জানাতে অসুবিধা হয় তো আমাদের ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে ডাউট সলভের একটা অপশন আছে, ওখানে তোমরা আমাদেরকে জানাতে পারো যদি কোনো প্রবলেম থাকে। এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এরকমই এডুকেশনাল ভিডিও সব সময় আমাদের চ্যানেলে দিয়েই থাকি। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, এবং দেখা হচ্ছে আবার পরের লেকচারে। আজকে লেকচারের জন্য থ্যাংক ইউ।